আমরা বারবার বলেছিলাম যে বর্তমান একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছেন। এই সরকারের কাজ হচ্ছে যে সকল আ প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে জনপ্রশাসন, বিচার বিভাগ, তারপরে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, নির্বাচনের সঙ্গে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, মন্ত্রণালয়গুলো জড়িত রয়েছে, সেগুলোকে সংস্কার করতে হবে। কারণ গত ১৫ বছরে ওই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে না, সেই জিনিসগুলো তারা কমিশনগুলো করেছিল, স্বাস্থ্য সংস্কার কমিশন সহ যে কমিশনগুলো করেছিল, তারা যে রিপোর্ট দিয়েছে, সেগুলো কিন্তু ১ বছরে কোনো আইনি ভিত্তি তারা দিতে পারে নাই। কিন্তু তারা শুধুমাত্র সংবিধান সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এগুলো নিয়েই মাসের পর মাস আমাদের সাথে আলোচনা করছে। কিন্তু তাদেরকে তো এই কথা মনে রাখতে হবে যে তারা একটি সুপারিশ দিতে পারবে মাত্র। কারণ এই সরকার সংবিধানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। বিদ্যমান সংবিধানেই তারা শপথ নিয়েছে এবং বিদ্যমান সংবিধান অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই সংবিধানেই বলা আছে যে একটি জাতীয় সংসদ তারা ২/৩ সদস্যের মতামতের ভিত্তিতেই সংবিধান সংশোধন করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা মানবিক রাষ্ট্র নির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে, সেখানে আমরা আগামী সংসদ কিংবা নির্বাচিত সরকারের কাছে আমরা দাবি রাখতে পারি যে এই জিনিসগুলো আমাদের পরিবর্তন করা দরকার, সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে, জন আকাঙ্ক্ষা অনুযায়ী। কিন্তু তা না করে তারা যে কথাটা বলতে চাচ্ছে যে তারা এই আগামী নির্বাচিত সরকারের আগেই তারা এই জিনিসগুলো করতে চায়, সেটা কিভাবে? যেমন আমাদের যে তরুণ প্রজন্মের একটি দল গঠিত হয়েছে, তারা বলছে এই সংবিধান মানি না, তারা বলছে সংবিধান পুনর্লিখন করতে হবে। কিন্তু সরকার কিন্তু এই কথা বলছে না। কিন্তু এই জুলাই সনদ কিংবা এই যে জুলাই ঘোষণার মধ্য দিয়ে সরকার কিন্তু একটি অনির্বাচিত সরকারের মাধ্যমেই তারা একটি পরিবর্তন আনতে চাচ্ছে। যদি লক্ষ্য করেন তাহলে তাও সংবিধান কেন্দ্রিক, এবং তারা বোঝাতে চাচ্ছে যে আমরা গণপরিষদ নির্বাচন আগে করব। এই যে ঘুরে ফিরে একটা অস্পষ্ট, এবং গতকালকেও আপনারা দেখেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি যে কথাটা বলতে চাচ্ছেন যে এই নির্বাচনের আগেই এই জিনিসগুলোর মানে ফয়সালা হওয়া দরকার। তো নির্বাচনের আগে কিভাবে করবে? কারণ আপনি তো এই ১ বছরে এই জিনিসগুলো করতে পারেন নাই। আপনি বলেন আপনি পুলিশ প্রশাসনকে আজ পর্যন্ত সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী তা বাস্তবায়ন করতে পারেন নাই। আপনি বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষ সেখানে ন্যায় বিচার পাচ্ছে না। পুলিশ তদন্ত করছে মামলাগুলো এমনভাবে, কোনো একটা তদন্ত আলোর মুখ দেখছে না। তাহলে আমরা যদি বলি যে এই যে গণ আন্দোলনে হাজার হাজার মানুষ মারা গেল, অসুস্থ হলো, কিংবা তারা আহত হলো, তাদের তদন্ত তো হচ্ছে না, এই পুলিশ পারছে না। তা আপনি তো ওই দিকে যাচ্ছেন না, আপনি বিচারের কথা বলছেন, শুধু আপনি সংবিধানের দিকে চলে যাচ্ছেন। তো সংবিধান তো ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানের কোথায় ঘাটতি আছে সেগুলো কিন্তু আপনি বলছেন না। আপনি শুধুমাত্র সংবিধানকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছেন। তো একটি বিষয় হলো যে আমরা শুধু ঘুরে ফিরে শুধু সংবিধানের বিরুদ্ধে কথা বলতে শুনছি, কিন্তু সংবিধান তো একটা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই সংবিধান তৈরি হয়েছিল। আপনি যদি দেখেন যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, যেটা মুজিবনগর সরকারে বলা হয়েছিল, এবং সেই যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে আমরা ৭০-এ একটি শাসনতন্ত্র প্রণয়নের জন্য জাতীয় পরিষদে নির্বাচিত হয়েছিলাম, এবং সেখানে পাকিস্তান কাঠামোর মধ্যে শাসনতন্ত্র তৈরি করা সম্ভব না বলেই আমরা মুজিবনগর সরকারে অঙ্গীকার করলাম যে আমরা একটি সংগ্রামের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করব, এবং সেই বাংলাদেশে আমরা একটি শাসনতন্ত্র বা সংবিধান প্রণয়ন করব। এটাই তো ছিল আমাদের মূল অঙ্গীকার, আমাদের ঘোষণা, এবং জনগণ আমাদের সেই ঘোষণাকে সমর্থন করেই তারা জীবন দিয়ে একটি রাষ্ট্র নির্মাণ করেছে। আপনি সেই জায়গা থেকে কেন সরে যাবেন? আপনি একটু আগে ৪ মূলনীতির কথা বললেন। আমরা যদি বলি যে এই ৪ মূলনীতি, যেটা তার মধ্য দিয়েই একটি সংবিধানকে বিন্যস্ত করা হয়েছে, আপনি এই ৪ মূলনীতিকে সরিয়ে দিলে তো আপনি পুরো
শাসনতন্ত্রকেই আপনি সরিয়ে দিচ্ছেন। এই 4 মূলনীতিকে অস্বীকার করছেন 53 বছর পরে এসে, এবং এই 4 মূলনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে যারা রাষ্ট্র নির্মাণের বিরোধিতা করেছিল। তো আপনি তো এই 4 মূলনীতিকে প্রশ্নবিদ্ধ করার অর্থ হলো মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা। আপনি তো সেই কথা বলতে পারেন না। এই জন্যে তো জুলাই অভ্যুত্থান হয়নি। জুলাই অভ্যুত্থানের আগে আমাদের ছাত্র জনতার তো এই ধরনের কোনো ঘোষণা ছিল না যে আমরা এই সংবিধান মানি না, কিংবা আমরা এই বিপ্লবের পরে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব, এটা তো ঘোষণা ছিল না। তারা এক দফার ঘোষণা দিয়েছিল যে শেখ হাসিনার পতন, সেটা হয়েছে। এখন আপনি হঠাৎ করে এসেই বললেন যে 72-এর সংবিধানের কবর রচিত হবে, 72-এর সংবিধান মানি না, এবং আপনি বলছেন সংবিধানই একটি স্বৈরশাসকের জন্ম দিয়েছে। না, আপনি সংবিধান সময়ের প্রয়োজনে সংশোধন হতে পারে, কিন্তু সংবিধান তো আপনার স্বৈরশাসক তৈরি করে নাই। এই বিষয়গুলো আপনাকে মাথায় আনতে হবে যে এই জুলাই ঘোষণাপত্র এবং আপনার এই যে জুলাই সনদের মধ্য দিয়ে আমাদের এই যে আন্দোলন, সেই আন্দোলনের যে ফসল, মূল স্পিরিট, সেখান থেকে আমরা সরে যাচ্ছি। জুলাই সনদে সবচেয়ে যেটা আসছে বাঙালির যে পরিচয়, আত্মপরিচয়, সেই আত্মপরিচয়কে অস্বীকার করা হচ্ছে। আপনি যদি দেখেন যে হাজার বছরের বাঙালির যে ইতিহাস, তার যে ঐতিহ্য, তার যে লড়াই সংগ্রাম, এর মধ্য দিয়ে আমরা 52-তে ভাষা আন্দোলনের জন্য সংগ্রাম করেছি। তো এই যে বাঙালি যে জাতিসত্তা, সেই জাতিসত্তাকে এখানে অস্বীকার করা হচ্ছে। এটা তো বাঙালি জাতি মেনে নিতে পারে না। জুলাই সনদ হাতে পেয়েছি। আমরা আগামীকাল গণফোরামের প্রেসিডিয়ামের জরুরি সভা ডেকেছি। সেই সভায় এটা আমরা বিশ্লেষণ করব। এরপরে জানেন যে আমাদের গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন, আমরা তার মতামত নিব। এরপরেই আমরা সিদ্ধান্ত দলীয়ভাবে জানাবো। হ্যাঁ, আমরা এই ব্যাপারে আমরা মতামত দিব কিনা বা কি মতামত দেব, সেটা আমাদের গণফোরামের সভাপতি পরিষদের সভা আগামীকাল ডেকেছি। সে সভায় আমরা এগুলো বিশ্লেষণ করব। এরপরে আমাদের দলের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন, তার মতামত নিয়েই আমরা কমিশনকে জানাবো এবং আপনাদেরকেও জানাবো।